হিন্দির দুখানা কাজ আসছে, যেই কাজগুলোকে আমি লিটারালি বলছি আমি খুব উৎসুক। প্রথমে যদি বলি তাহলে আমাদের ভাইজানের গালাওয়ান ভ্যালি নিয়ে একটা সিনেমা আসছে, যেটার একটা মোশন পোস্টার বেরিয়েছে। মোশন পোস্টারটা আমি অত্যন্ত এনজয় করেছি। যেভাবে সালমান খানকে রিভিল করা হয়, আর তাকে রিভিল করার থেকেও তার চোট আঘাত, প্রথমে কপাল থেকে রক্ত পড়ছে, তারপরে চোখের নিচ থেকে রক্ত পড়ছে, তার মুখের একটা সাইড রক্তাক্ত, দেন তার কাঁধে একটা ব্যাট যেটার গায়ে বার্বড ওয়ার জড়ানো রয়েছে। গালাওয়ান ভ্যালিতে কি হয়েছিল 2020 সালের জুন মাসে, যারা জানো না তাদেরকে আমি ছোট্ট একটা ক্র্যাশ কোর্স দিয়ে দিই। যে গালাওয়ান ভ্যালিতে হয়েছিলটা কি, যে LAC এই যে বর্ডারটা এবং এই আকামাই এই এরিয়াটা হচ্ছে একটা ডিসপিউটেড জায়গা, যেখানে চাইনিজরা দাবি করে যে তাদের অ্যাকচুয়ালি এত অবধি তাদের মধ্যে রয়েছে, আর ইন্ডিয়ান আর্মি দাবি করে যে তাদের অ্যাকচুয়ালি এত অবধি রয়েছে। এবং ওখানে জনসন লাইনটাকে ইন্ডিয়ানরা মনে করে যে এতটা অবধি আমাদের সীমান্ত, বাট সেটা চাইনিজরা মনে করে না। এবারে একটা ঘোটালা জায়গা, যেটাকে নিয়ে দুই দেশের মধ্যে কাইন্ড অফ রেষারেষি রয়েছে। আর চায়নার অনুপ্রবেশের পলিসি নিয়ে আমার মনে হয় না মোটামুটি যারা জিও পলিটিক্স জানেন বা বোঝেন তাদেরকে আলাদা করে কিছু বলার আছে। কিন্তু ওইখানে একটা রাস্তা তৈরি নিয়ে, এবং সেই রাস্তাটার জন্য কিন্তু মিলিটারি স্ট্র্যাটেজিক একটা পারপাস রয়েছে, যে ওই রাস্তাটা হতে দেওয়া যাবে না। আর রাস্তাটা তৈরি যদি হয়ও, তাহলে কে ওটাকে অবজার্ভ করতে পারবে বা কার দখলে ওটা থাকবে। সেই রকমই একটা সময় 2020 সালের জুন মাসে গিয়ে যে ডিল হয়, যে প্রত্যেকে এই কনফ্লিক্ট পয়েন্টের থেকে 1 কিলোমিটার করে দূরে সরে যাবে। কিন্তু আমাদের চাইনিজরা তো ঢ্যামনা, তাদের দেখা যায় যে একটা তাদের পোস্ট এখনো অবধি রয়েছে যেটা তারা মুভ করেনি। কনফ্লিক্ট যাতে বাজে রকম আকার না যাতে নেয়, সেই জন্য উইদাউট ওয়েপন উইদাউট আর্ম ইন্ডিয়ান আর্মি গিয়ে তাদেরকে কনফ্রন্ট করে, এবং সেই কনফ্রন্টেশনটা অ্যাকচুয়ালি ভায়োলেন্ট একটা রূপ নিয়ে নেয়। এবং 8 ঘন্টা ধরে অথবা 6 ঘন্টা ধরে ইন্ডিয়ান ফোর্সেস আর চাইনিজ ফোর্সেসদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয়। মাইরি বলছি, ওই কিলের গল্পটা যে এই গোর্খা সৈনিকের ওপরে বেস করে তৈরি, যে 40টা ডাকাত একটা ট্রেনের মধ্যে একটা মেয়েকে রেপ করতে গেছে বলে তখনও খুকরি নিয়ে উঠে ফাইটিং করতে আরম্ভ করেছে, এবং 11-12 জনকেও খুন করেছে। আমি যখন এই গল্পটা শুনেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটা সিনেমায় দেখতে চাই। দেন উই গট কিল। এবারে গালাওয়ান ভ্যালি আমি যখন শুনেছি এই ঘটনা আজ থেকে 5 বছর আগে, তখন আমি ভেবেছিলাম যে ভাই, আমাদের একটা ধারণা আছে যে চাইনিজরা মার্শাল আর্টে এক্সপার্ট, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তারা এক্সপার্ট, কারণ ওরা তো কুংফু ক্যারাটে, ঠিক আছে, এইসবের দেশ। কিন্তু যারা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের ইতিহাস যারা জানে, তারা এটা জানবে যে ইন্ডিয়া থেকেই কিন্তু এগুলো কিন্তু তৈরি হয়েছে, ওই দেশে গিয়ে ছড়িয়েছে, কিন্তু ওরা সেগুলোকে নিজেদের কালচারের পার্ট বানিয়ে নিয়েছে, আর আমরা ভুলেই গেছি। ঠিক আছে, আমাদের মধ্যে কিছু কিছু জায়গাতে এগুলো প্র্যাকটিস করা হয়, সম্মান দেওয়া হয়, বাট বাকিরা আমরা ভুলেই গেছি। এইবারে তুমি খালি ভাবো যে ইন্ডিয়ান ফোর্সেস, ঠিক আছে, যারা বেসিক্যালি অ্যানশিয়েন্ট মার্শাল আর্টের মেবি চ্যাম্পিয়ন, ঠিক আছে, আর তার সাথে চাইনিজ ফোর্সেস, তাদের ক্ল্যাশ হচ্ছে উইদাউট গানস, ঠিক আছে। এবং আমি একজনকে দেখলাম যে, দেখো সালমান খানকে তো আমি রেসপেক্ট করি না, ওকে, সালমান খানের বেবি জনে যে ক্যামিওটা, সেখানে যে ওয়েপনটা সালমান খান ইউজ করছিল, সেটা কোথা থেকে কপি সেটা নিয়ে আমি ভিডিও পর্যন্ত বানিয়েছি। কিন্তু এখানে আমি দেখলাম একজন সালমান খানের ঘাড়ের ব্যাগটা দেখে বলছে যে ওয়াকিং ডেডের যে সিরিজটা রয়েছে, সেখানে নেগান বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেখান থেকে নাকি ব্যাটটা নাকি এসছে। ভাই তুমি গান্ডু, তুমি গান্ডু। এই ব্যাট, বেসবল ব্যাটের মধ্যে এরকম কাঁটা তার জড়িয়ে, ঠিক আছে, এটা লিটারালি ওরা ইউজ করেছিল। ওরা রড পাঞ্চার থেকে শুরু করে বক্সিং গ্লাভসের মধ্যে ঢিল বেঁধে সমস্ত কিছু তখন ইউজ করা হয়েছিল, ওকে। আর ওই রকম রুক্ষ পাথর, ওরা তো প্রথমে ধারালো পাথর ছুঁড়ে মারা দিয়ে আরম্ভ করেছিল, ইচ্ছা করে যেই সমস্ত পাথরগুলোর মোটামুটি শার্প এজেস রয়েছে
বা কণা রয়েছে, ঠিক আছে, তোমরা দেখবে এই যে ট্রেনের লাইনে যে খোয়াগুলো যেগুলো থাকে না, ওগুলোর মধ্যে কোনোটা দেখবে যে ওগুলোর এক একটা দিক না পুরো ধার এরকম চোখা হয়ে থাকে। ওটা নিয়ে তোমাকে কেউ প্রিসিশন করে তোমাকে ছুঁড়ে যদি মারে, ভাই ফাটবে তো আলাদা কথা, ফাটার থেকেও আগে ফুটো হয়ে যাবে। এবং চাইনিজরা প্রথমে সেটাই করেছিল, যে ধারালো পাথর নিয়ে ছুঁড়ে মারতে আরম্ভ করেছিল। তারপরে তো যখন কাছাকাছি যখন এসছে তখন তো সেটা ফাইটিংয়ে গেছে। এবার অনেকেই ভাবছে, আমি দেখলাম কমেন্ট বক্সে গান্ডু তো প্রচুর রয়েছে, যে সালমান খান একাই নাকি 20 জনকে নাকি হারাবে, 30 জনকে নাকি হারাবে। ভাই 20খানা ইন্ডিয়ান সৈনিক মারা গেছে, চাইনিজরা নিজেদের নাম্বার বলেনি, ওরা তো ঢ্যাম না, ওরা তো সত্যি কথা কোনোদিন বলবে না। ওরা বলেছিল ওদের 4 না 5 জন মারা গেছে, বাট ইউএনের রিপোর্ট অনুযায়ী 35 থেকে 40-এর বেশি মারা গেছে। ইন্ডিয়া যদি 20 জন সৈনিক মারা যায়, ওখানে 40 জনের বেশি মারা গেছে। সো ইট ওয়াজ আ ব্রল, ঠিক আছে। এই যে আমরা অ্যাভেঞ্জার্সে দেখি না যে 6 জন মিলে 150 জনের সঙ্গে ফাইটিং করছে, এটা কাইন্ড অফ ওরকম টাইপেরই। কিন্তু ওখানে এলিয়েনদের সাথে ফাইট হয়, হাত থেকে ব্লাস্ট বেরোয়, ঠিক আছে, রক্ত ফক্ত কিছু দেখানো হয় না। এখানে লিটারালি রক্ত দেখাতে হবে। যারা কিল দেখে ভাবছো যে দিস ইজ দ্য গরিয়েস্ট বা ডেঞ্জারাস, গালওয়ান ভ্যালি যদি ট্রুলি যদি দেখায়, তাহলে আরও বেশি ডেঞ্জারাস করতে হবে। আর শুধুমাত্র সালমান খান নয়, সালমান খানের ক্যারেক্টার, এবং আমি বলে দিচ্ছি গালওয়ান ভ্যালিতে কিন্তু মেন যেই কর্নেলের ইয়েতে এই সমস্ত কিছু হয়েছিল সে কিন্তু মারা গেছিল। মানে এই সিনেমাতেও সালমান খান কিন্তু সার্ভাইভ হয়তো করবে না। ওকে, এবার সালমান খানের সঙ্গে পুরো একটা টিম থাকতে হবে, ঠিক আছে। সে একা অফিসার নয় যে অতজনের সাথে সে ফাইট করেছে, বড় সড়ো একটা টিম থাকতে হবে, তাদেরকেও ব্যাটেল ট্রেন্ড হতে হবে। এটা একটা গ্রুপ ফাইট। ওকে, আমার এই সিনেমার ডিরেক্টরের ওপর খুব একটা বেশি ভরসা নেই, কিন্তু আমার মোশন পোস্টারটা দেখে আমার মনে হচ্ছে যে ভাই ভালো হলেও হতে পারে, কারণ সালমান খানের সিনেমার মোশন পোস্টারও ভালো হয় না। আর সালমান খান ওই গ্রুপ ফাইট, মানে ওই সিকান্দার সিনেমার ক্লাইম্যাক্সের ফাইটটা আমার মনে পড়ে আর হাসি পায় অ্যাকচুয়ালি। ওরকম লেভেলের ফাইট যদি দেখায় তাহলে কিন্তু একেবারেই কিন্তু ওয়ার্ক করবে না। আর এই সিনেমাটা এমন একটা ইম্পর্টেন্ট অধ্যায়ের ওপরে হচ্ছে, এটাকে নিয়ে বালছালামো যদি করে না, তাহলে এই সিনেমার মেকাররা যারা রয়েছে না, ইন্ডিয়ান আর্মির থেকে কিন্তু বাঁশ খেতে চলেছে। এটা আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি। তো ভীষণ সিরিয়াসলি এই সিনেমাটা পুল অফ করতে হবে। একটা ঘুষি মারলাম 30 জন উড়ে গেল, 3 জন উড়ে গেল, ঠিক আছে, ওসব দেখালে পরে হবেই না। আমি তো লিটারালি ভাবতে পারছি না, সালমান খানের ফিটনেসটা একদম জিরো, তাও মাঝখানে দেখলাম যে এখন দেখলাম যে একটুখানি ঠিকঠাক ইয়ের মধ্যে এসছে। ওই রকম হার্শ ওয়েদার, আর যেখানে এই ফাইটগুলো হয়েছে ওই সমস্ত জায়গার ওয়েদার কন্ডিশন ইজ দ্য হার্শেস্ট, ঠিক আছে, হাওয়া আর ঠান্ডা। ওকে, ধুলোর চোটে মেবি তুমি কিছু দেখতে পর্যন্ত তুমি পাবে না, মাটিতে পড়া মানেই তোমার মুখ পুরোপুরি ধুলোয় ঢেকে যাবে, ঠিক আছে। সেইখানে ওই ফাইটের যা টাইমিং, যে রাত্রিবেলা থেকে সকালবেলা অবধি ধরে চলেছে, রাত্রিবেলা ওই সব জায়গার টেম্পারেচার বিভৎস রকম ফল করে। আর ঠান্ডার সময় তুমি মার যদি খাও ভাই, তার পেন ভাই তার আলাদাই লেভেলে হতে পারে, বডি চলতে চায় না ওই সব সময়। সেখানে ভারী ভারী ড্রেস পরে ফাইটিং করা, ইট ইজ নট ইজি। ফলে এই সিনেমার অ্যাকশন সিন ওরা কীভাবে শ্যুট করবে, দেখো আমি মনে করি না যে একদম মেথডিক্যাল একদম ওইখানে গিয়ে শ্যুট করবে। ওখানে তো শ্যুট করার পারমিশনই তো পাবে না। যদি ওরা স্টুডিওর মধ্যে সেট বানিয়েও শ্যুটিং যদি করে, সেখানেও ভাই পরিশ্রম রয়েছে। আর 8 ঘন্টার ব্যাটেল মানে হচ্ছে কি, বুঝতে পারছো? ওই ডেয়ার ডেভিলে মনে আছে সেশন 1 যখন বেরিয়েছিল, 2 নম্বর এপিসোডের লাস্টে যে করিডর ফাইট চলছে 8-10 মিনিট ধরে, দর্শক হাঁপিয়ে যাচ্ছে, সেখানে ইট ওয়েন্ট অন ফর 8 ফ্রিকিং আওয়ার্স। 8 ফ্রিকিং আওয়ার্স, ঠিক আছে। অনেক জায়গায় বলে যে 6 ঘন্টা ধরে চলেছে, অনেক জায়গায় বলে 8 ঘন্টা ধরে চলেছে। ভাই গালাওয়ান ভ্যালি ব্রুটালেস্ট ফাইট হতে চলেছে। আর ওয়াকিং ডেড থেকে ওই ব্যাটটা তোলা হয়নি, বলদ কথা একটুখানি কম লিখলে পর ভালো হয়, এই জন্য বলা হয় যে একটুখানি পড়াশোনা করে সমস্ত কিছু হয় জানতে। ওকে, অ্যাকচুয়ালি ওরকম টাইপের ব্যাট কিন্তু ওই ফাইটের মধ্যে চাইনিজরা কিন্তু ইউজ কিন্তু করেছিল। তারপরে তাদেরকে কেলিয়ে তাদের হাত থেকে ওয়েপন ইন্ডিয়ান আর্মি নিয়ে নিচ্ছে, সেই গল্পটা আলাদা, সেটা তো আমরা সিনেমাতে দেখতে পাবো। তো
আমার মনে হয় কি ভাই কা কামব্যাক हो जाएगा इस फिल्म से। এই ফিল্মটাকে যদি সিনসিয়ার সিরিয়াসভাবে যদি বানায়, ভাইয়ের কামব্যাক এই সিনেমার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। ঠিক আছে, তোমাদের কার কি বক্তব্য কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।